বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 26শে নভেম্বর 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের ষষ্ঠ ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব আম, আমাদের যে সাজেশনের ছয়ের যে ক নাম্বার প্রশ্ন। ছয়ের ক এবং খ গত দিন আলোচনা করেছিলাম আমরা, যেখানে এফআইআর এবং নালিশি মামলা কি, এফআইআর এবং নালিশি মামলার বৈশিষ্ট্য, এফআইআর কি সাবস্টেন্টিভ এভিডেন্স কিনা, এটা গতদিন আলোচনা করেছিলাম। এবং জিআর মামলা এবং সিআর মামলার যে পার্থক্য, সেটা আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা দেখবো, দেখেন ছয়ের গ। এবার আপনারা যে 28শে জুন যে পরীক্ষা দিয়ে আসলেন, সেই পরীক্ষার প্রশ্ন দেখেন। ছয়ের কথা বলছে এফআইআর, জিডি এন্ট্রি এবং ইউডি মামলার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। কখন একটি ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়? প্রশ্ন এসেছে যে এফআইআর কি, জিডি এন্ট্রি কি, ইউডি মামলা, এই তিনটার মধ্যে পার্থক্য কি, আর কখন একটা ইউডি মামলা এফআইআর মামলায় পরিণত রূপান্তরিত হয়। তো এই প্রশ্নটা আমরা যখন লিখিত প্রস্তুতি নিছিলাম গতবারে, আম, আমরা এফআইআর এবং জিডি এন্ট্রি এই সম্পর্কে পড়ছি, কিন্তু ইউডি মামলা লিখিতর জন্য আলাদা করে পড়ি নাই। বাট যারা প্রিলি পড়ছেন, তাদের ইউডি মামলা সম্পর্কে ধারণা থাকা উচিত, কারণ প্রিলির সময় আমরা ইউডি মামলা কি, অপমৃত্যুর মামলা কোথায় হয়, কখন হয়, কে তদন্ত করে, কে অনুসন্ধান করে, সেটা কিন্তু আমরা প্রিলির সময় পড়ছিলাম। তো সেই হিসেবে লিখিতর জন্য প্রস্তুতি না নিলেও প্রিলি যারা পড়েছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ইউডি প্রশ্ন কমন। তো এফআইআর, জিডিএনটি এবং ইউডি মামলা অ্যাকচুয়ালি কি? গতদিন আমরা আলোচনা করছি এফআইআর। এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। যখন কোনো আমল অযোগ্য অপরাধের তথ্য থানায় দেওয়া হয়, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই এজাহারটা যখন বিপি 27 ফর্মে রেকর্ড করে, তখন এটা বলে এফআইআর। অর্থাৎ এফআইআর করা হয় কোথায়? থানায়। এফআইআর অবশ্যই আমলযোগ্য অপরাধ সম্পর্কে। এফআইআর অবশ্যই আম, সেটা আপনার বিপি কত ফর্মে? 27 ফর্মে। আর এফআইআর সম্পর্কে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করেছে 154 ধারায়। আর পুলিশ প্রবিধানের আছে 243 বিধি বা প্রবিধি, যাই বলেন না কেন, এফআইআর। এখন যদি দেখেন জিডি এন্ট্রি কি, জিডি এন্ট্রি কেন হয়? জিডি এন্ট্রি হচ্ছে যে যখন আপনি আমল অযোগ্য অপরাধের তথ্য কোথায় দিয়েছেন, থানায় দিয়েছেন, তখন হয় জিডি। এবং 155 ধারা কার্যক্রম গ্রহণ করে বিপি 65 ফর্মে এটা রেকর্ড করার পরে ওই সংবাদদাতাকে পাঠায় দেয় ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেয়, তাহলে আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে। অর্থাৎ এফআইআর এর ক্ষেত্রে তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই, কিন্তু জিডির ক্ষেত্রে তদন্ত করতে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন আছে। এফআইআর এর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 154 ধারা, জিডির ক্ষেত্রে 155 ধারা। এবার আসেন ইউডি মামলা কি ভাই? ইউডি মামলা হলো ফৌজদারি কার্যবিধির 174 ধারায় বলা হয়েছে যে তিন ভাবে যদি কোনো ব্যক্তি মারা যায়, কারো যদি অস্বাভাবিক মৃত্যু হয়, কেউ যদি অস্বাভাবিক মৃত্যু কিরকম, কেউ যদি আত্মহত্যা করে, যদি কারো মৃত্যু হয় কোনো বস্তুর মাধ্যমে, কোনো প্রাণীর মাধ্যমে, অথবা অস্বাভাবিক কোনো পন্থায় সে মারা গিয়েছে, এটা আঁচ করা যাচ্ছে, মানে সন্দেহ করা যাচ্ছে, তখন পুলিশ এই মামলার তদন্ত করে 174 ধারায়। এবং 174 ধারায় তদন্তের মাধ্যমে যে মামলার সূচনা হয়, এটার বলে ইউডি কেস। কোর্টে এটা যখন কেউ সড়ক দুর্ঘটনায় মারা যায়, তখন সাথে সাথে এই মামলাটা থানায় কিভাবে লিপিবদ্ধ হয়? ইউডি কেস। অপমৃত্যুর মামলা, ইউডি মানে হলো আনন্যাচারাল ডেথ। আনন্যাচারাল ডেথ, অপমৃত্যুর মামলা তাহলে সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 174। অপমৃত্যুর ক্ষেত্রে পুলিশ তদন্ত করে 174 ধারায়। এবং সেম ম্যাটারটা, মানে সেম বিষয়টা যখন ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে, তখন সেটা হলো 176। ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে 176। তো এই হচ্ছে আপনার ইউডি মামলা। তাহলে আমরা বলতে পারি আমলযোগ্যর ক্ষেত্রে হয় এফআইআর থানায়, আমল অযোগ্যের ক্ষেত্রে থানায় হয় কি? জিডি। আর আমলযোগ্য বা আমল অযোগ্য কিছুই না, যখন কোনো ব্যক্তি অস্বাভাবিক মৃত্যু হয়, তখন এটা হয় কি? ইউডি। আত্মহত্যা করছে, একা একা মারা গেছে, এই কি? ইউডি। আচ্ছা, এখন প্রশ্নের পরের অংশে ছিল যে একটা ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয় কখন? ইউডি মামলা কি আদৌ এফআইআর এ রূপান্তরিত হয় কিনা? আমি আমার এক বন্ধুর এক বন্ধুর একটা ঘটনা বলি। আমার আমার ক্লাসমেট, একসাথে আমরা কলেজে একসাথে পড়াশোনা করেছি। ওরা হিন্দু। তো কিছুদিন আগেই, তো 10-12 বছর আগে, ওর বাবা এই গোপালগঞ্জ
যে উনি পূজা অর্চনা করতে ওই খুব ভোরবেলা উনি, ওনার বাসা হলো গোহাটার এদিকে, এখান থেকে ওই যে শ্মশানে মন্দিরে ওখানে যাতায়াত করে আর কি ভোরে। তো উনি যখন পূজা দিয়ে ওখান থেকে ফিরতেছিলেন উনি একা একা, তখন এই যে যে আমাদের যে মাটি টানা যে ট্রলিগুলা আছে, কোনো একটা ওনার এই এই আঘাত করেই ও তো চলে গেছে। আর ওনারে হসপিটালে নিতে নিতে হসপিটালে যাওয়ার পরেও কিছুক্ষণ বেঁচে ছিল। ওরা যখন হসপিটালে গেছে ওই হয়তোবা কিছুক্ষণ বেঁচে থাকা অবস্থায় দেখছে, এরপরে উনি মারা গেছে। তো ওরে, হিন্দু লোক তো ওরা একটু এমনিতে ভয় পাই, তো ওরে তো থানায় নিয়ে গেল, মানে ওই আমার বন্ধুরে থানায় নিয়ে যে ওর ওর বাবার ওই যে ইউডির মামলার যে মারা গেছে হওয়ার জন্য এখন কাজ টাজ সব শেষ। এখন হঠাৎ করে ওর কাছে একটা কোর্ট থেকে একটা নোটিশ আসছে, সমন আসছে যে অমুক দিন আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে। এখন ও তো ভয়ে অস্থির, ভয়ে অস্থির কি মানে ও চাচ্ছে যে আমার পিতা এমনি মারা গেছে, আমাদের কারো বিরুদ্ধে কোনো সন্দেহ টন্দেহ কিছু নাই। আর আমারে কেন আমারে সে আমার কাছে আসছে ভয়ে বাসে না, আমার বাসায়ও নিয়ে গেছে যে আমার কোর্টে যাইতে বলে কে, কোর্টে যাইতে বলে কে, আমারে কি ধরে নিয়ে যাবে টাবে নাকি? আমি বললাম যে না, তোমারে কিছু করবে না, তুমি জাস্ট কোর্টে গিয়ে বলবা যে আমার কোনো আপত্তি নাই। আর তুমি এই জায়গায় না গেলেও কোনো সমস্যা নাই, একসময় ওই মামলা এমনিতেই শেষ হয়ে যাবে। তো তারপরে ওর মন মানে না, তারপরে নিয়ে গেলাম কোর্টে। তো ওখানে যে বিষয়টা হয় আর কি, ও যদি বলতো যে ইওর অনার, যে এই মামলায় আমি অমুক অমুকরে সন্দেহ করি, অমুক গাড়ি চালক আমার পিতারে ইচ্ছা করেই চাপা দিছে, তাহলে ধরেন ইউডি মামলা আর থাকতো না, তখন এটা কি হয়ে যেত, এফআইআর। কিন্তু যখন অপমৃত্যুর মামলা মনে করা হচ্ছে সে অপমৃত্যুই হয়েছে, এই জায়গায় আলাদা আর কোনো কেউ হত্যা করেছে এরকম কোনো সন্দেহ নেই, তখন এটা কি হতো বলেন? ইউডিকেসি থেকে ইউডিকেস থেকে একসময় কি হয়ে যেত, নিষ্পত্তি হয়ে যেত। এই জন্য কোর্টে দেখবেন যে ওই ডাকে যে অপমৃত্যু মামলা নাম্বার এত। তো যদি অপমৃত্যু মামলার কোনো আলামত পাওয়া যায়, ধরেন সালমান শাহ হত্যা মামলা, যে আগে ছিল অপমৃত্যু মামলা, এখন সেটা রূপান্তরিত হয়েছে কিসে, জিআর এফআইআর, কারণ ওখানে আলামত পাইছে যে এই ধরনের ঘটনা আসলেই ঘটতে পারে, তখন সেই ইউডি কেসটা কি হয়ে যাবে, এফআইআর। সো এই হলো মোটামুটি আপনার এফআইআর, জিডিএনটি এবং ইউডি মামলার মধ্যে পার্থক্য। তো আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম, এখন আমরা একটু বিস্তারিত পড়ি, দেখেন। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর এবং আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় জিডি দায়ের করা হয়। অপরদিকে যখন কোনো ব্যক্তির অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু হয়, তখন যে মামলার সূচনা হয় তাকে ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ কেস বলে। দেখছেন, ইউডি কেস অথবা কি আনন্যাচারাল ডেথ। তো এফআইআর, জিডি এন্ট্রি বা ইউডি মামলার মধ্যে পার্থক্য আমরা, পার্থক্য এখানে যে পয়েন্ট আকারে আকারে লিখবো, সংজ্ঞাগত আইনের ধারা বিপি ফর্ম নং, আপনি যদি মন চাই শুধু 1 2 3 দিয়েও লিখতে পারেন, ঠিক আছে। তো সংজ্ঞাগত মানে তাহলে কয়টার সংজ্ঞা দিব একসাথে, তিনটা। আইনের ধারা মানে কয়টা ধারা লিখবো, তিনটা। দেখেন প্রথমে দেখি সংজ্ঞাগত। এফআইআর ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যখন কোনো আমলযোগ্য অপরাধ ঘটে, তখন সংবাদদাতা পুলিশ কর্মকর্তার নিকট ঘটনা সম্পর্কে বিস্তারিত যা বলেন তাই হলো কি, এজাহার। আর এজাহারের বিষয়বস্তুকে যখন বল দিবেন বিপি ফর্ম কত 27 লিপিবদ্ধ করা হয়, তখন থেকে কি বলে, এফআইআর। তো আপনি যদি মূল জিনিসটা বুঝেন, এই জায়গায় আসলে মুখস্থ করার কিছু নাই। আপনি বলবেন যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় তথ্য দেওয়া হলে সেটা বলে এজাহার, এজাহারটার সত্যতা যখন পুলিশ কর্মকর্তা বিশ্বাস করে বিপি 27 ফর্মে নিবন্ধন করে, তখন এজাহার হয়ে যাবে কি, এফআইআর। এফআইআর এ স্বাক্ষর করে থানা সম্পাদক কর্মকর্তা সংবাদদাতা উভয়, আর এজাহারে স্বাক্ষর করে শুধুমাত্র এজাহারকারী নাকি। জিডিএনটিতে আসেন, ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যখন কোনো আমল অযোগ্য অপরাধ ঘটে, সেক্ষেত্রে যখন অভিযোগটি বিপি 65 ফর্মে লিপিবদ্ধ করা হয়, তখন তাকে কি বলে, জিডিএনটি বলে। অপরদিকে ইউডি কেসে আসে, দেখেন ইউডি, ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে, দেখছেন কি করেছে, আত্মহত্যা করেছে, অন্য কোনো ব্যক্তি বা প্রাণী বা কোনো যন্ত্র দ্বারা দুর্ঘটনায় নিহত হয়। যদি বলেন স্যার প্রাণী দ্বারা নিহত, সাপের কামড়, কুকুরের কামড় প্রাণী দ্বারা নিহত না, বাঘে মেরে ফেলছে সুন্দরবনে, কি প্রাণীর। যন্ত্র দ্বারা দুর্ঘটনা হয়, যন্ত্র কলকারখানায় কাজ করে মারা যায় না, মারা যায়, বা গাড়ির নিচে চাপা পড়াও তো যন্ত্র দ্বারাই বলা যায়। এমন অবস্থায় যদি মারা যায় যা বা যৌক্তিক সন্দেহ সৃষ্টি করে যে অন্য কোনো ব্যক্তি অপরাধ করেছে, তখন এই মৃত্যুকে কি বলে, ইউডি বা আনন্যাচারাল ডেথ কেস বলে। অপমৃত্যুর মামলা বাংলায় কি বলে, অপমৃত্যু।
তো আমরা আইনের ধারায় আসি। এফআইআর দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 154 এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 200 কত 43। আপনি যদি ইংরেজিতে না পড়েন এই জায়গায় এভাবে লিখবেন, ফৌজদারি কার্যবিধির 154 ধারা আর পুলিশ প্রবিধানের সাল মনে না থাকলে সমস্যা নাই, পুলিশ প্রবিধানের বিধি কত 43। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল যদি না জানেন তাহলে কি লিখবেন, পুলিশ প্রবিধানের 243 বিধি। জি। তারপর দেখেন জিডিএনটি ফৌজদারি কার্যবিধি 1898 ধারা কত 155 এবং দ্য পুলিশ অ্যাক্ট 1861 এর কত 44। ইউডি মামলা যদি দেখি, ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা কত 174 আর পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল মানে পুলিশ প্রবিধানের বিধি কত 299। এই হলো পার্থক্য। এবার আসি আমরা বিপি ফর্ম। বিপি ফর্ম এফআইআর আছে বিপি ফর্ম কত 27, জিডি আর এন্টি বিপি ফর্ম কত 65 আর ইউডি দেখেন বিপি ফর্ম 48। ইউডি তে কত বিপি ফর্ম 48। তো আমরা চলে এসে বিষয়াবলী। বিষয়াবলী মানে এফআইআর এ কি কি থাকে, জিডি তে কি কি থাকে, ইউডি কেসে কি কি থাকে। অভিযোগকারীর নাম, ঠিকানা, পিতা বা স্বামীর নাম, পেশা, ঘটনার তারিখ, সময়, স্থান, অভিযুক্তের বিবরণ, অভিযোগকারীর নাম ও পরিচয়, অপরাধের বিবরণ, ক্ষয়ক্ষতির বিবরণ ইত্যাদি। এগুলা থাকে কোথায় এফআইআর। আর জিডি এন্ট্রিতে কি কি থাকে, অভিযোগ, চার্জ, নালিশকারীর নাম ও পরিচয়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম, তার বিরুদ্ধে আনীত অভিযোগ, উদ্ধারকৃত অস্ত্রের অন্যান্য বিবরণ, সাক্ষীদের নাম ইত্যাদি। এই সব কিছু থাকে কিসে জিডিতে। আর ইউডিতে কি থাকেন দেখেন, থানার নাম, তথ্যদাতার নাম, পরিচয়, মৃত ব্যক্তির নাম, পরিচয়, মৃত্যুর তারিখ ও সময়, কিভাবে মৃত্যু হয়েছে, যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেটির দূরত্ব ইত্যাদি। আপনাদের একটু মনে করাই দিই যে ফৌজদারি কার্যবিধিতে 174 ধারায় দুইটা জিনিস আছে, একটা হলো সুরত হাল ইনকোয়েস্ট আর একটা হলো ময়না তদন্ত বা পোস্টমর্টেম। সুরত হাল হলো যে প্রাথমিক অবস্থায় ঘটনা ঘটার পরে যে সুরতে ওই 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 লাশটা থাকে সেটাই কি সুরত হাল, মানে তার গলায় দাগ আছে কিনা, জিহ্বা বের হয়ে গেছে কিনা, তার কোথায়কার কি অবস্থা, ফ্যানে ঝুলে আছে কিনা নাকি গাছের সাথে ঝুলে আছে, এই যে যে বিবরণটা এটাই কি বলে সুরত হাল। এটা আছে 174-এর 5 এবং এটাকে বলে ইনকোয়েস্ট, INQUEST ইনকোয়েস্ট রিপোর্ট। আর পোস্টমর্টেম আছে 174-এর 3, পোস্টমর্টেম করে হচ্ছে সিভিল সার্জন। পোস্টমর্টেম অ্যাকচুয়ালি দেখে যে আসলে তার কোথায় আঘাত পেয়েছে, কি কারণে মারা গেল, পোস্টমর্টেম করে সিভিল সার্জন, সুরতহাল করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরে পুলিশ, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। তো আমরা তদন্ত দেখে দেখেন, তদন্ত এফআইআর দায়েরের সাথে সাথে পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারে। আপনি আরো স্পেসিফিক লিখতে পারেন যে এফআইআর এর ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করে কত ধারায় গণেশ 156 156। আর জিডি এন্ট্রি করার পর ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া অপরাধের তদন্ত শুরু করা যায় না, এটা হলো 155। কত বলেন 155। আর ইউডি মামলা রুজু হওয়ার সাথে সাথে মৃতদেহ যেখানে আছে সেখানে তদন্ত করে থাকেন, এটা হলো ইউডি মামলা তদন্ত করে কততে 174। ইউডি মামলা পুলিশ তদন্ত করে কততে 174 174। আচ্ছা, তাহলে আপনাদের এফআইআর, জিডি এবং ইউডি মামলা বুঝতে পারছেন কিনা। এখন আমরা এখানে একটু পড়ি যে এখন কখন একটি ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়, ওয়েন, কখন একটা ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়। স্বাভাবিক মানে একেবারেই এক কথায় বললে, যদি প্রথম দিকে হয়েছিল অপমৃত্যু, পরে জানা গেল যে না এটা হচ্ছে দুর্ঘটনা না, এটা মানে ইন্টেনশনালি এই হত্যাকাণ্ডটা সংগঠন করা হয়েছে, তখন ইউডি মামলাটা কি হয়ে যাবে বলেন, জিআর মামলা হয়ে যাবে বা এফআইআর এ পরিণত হবে। এই যে দেখেন ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 174 অনুযায়ী যদি কোনো পুলিশ অফিসার সংবাদ পান যে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে বা অন্য কোনো ব্যক্তি প্রাণী বা কোনো যন্ত্র দ্বারা দুর্ঘটনায় নিহত হয়, এমন অবস্থায় যদি মারা যায় যা যৌক্তিক সন্দেহ সৃষ্টি করে যে অন্য কোনো ব্যক্তি অপরাধ করেছে, তখন যিনি সুরতহাল তদন্তের জন্য নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কি জানাবেন।
এরপর পুলিশ মৃতদেহটি যেখানে রয়েছে সেখানকার দুই বা ততোধিক ব্যক্তির উপস্থিতিতে লাশের সুরতহাল প্রাথমিক অবস্থা যাচাই করবেন। সুরতহালের মাধ্যমে আন্ডারলাইন করেন মূলত লাশের অবস্থা, যেমন গলায়, পিঠে, মুখে, শরীরে যে কোনো অংশে অন্য অন্য কোনো আঘাতের চিহ্ন আছে কিনা এই বিষয়গুলো দেখবেন এবং একটি রিপোর্ট তৈরি করবেন। তাহলে প্রাথমিকভাবে করা হয় কি বলেন? সুরতহাল। সুরতহাল এক কথা যদি বলে সুরতহাল মানে সুরতের কি হাল মানে অবস্থা বুঝছেন? সুরত মানে কি? আমরা চেহারা। চেহারা, তাহলে সুরতহাল মানে কি কি? হাল? চেহারার কি হাল? কি হাল মানে ওই মুহূর্তে ঘটনাস্থলের সাথে সাথে চেহারার কি হাল, এটাই হলো কি সুরতহাল। খুব স্বাভাবিক ভাষায় বললে, ধরেন বাংলাদেশ বার কাউন্সিলের রেজাল্ট দিছে, যে হাল রেজাল্ট দিলে ধরেন একজন ব্যক্তি কৃতকার্য কৃতকার্য হতে পারে নাই, তো ওই মুহূর্তে তার চোখ দিয়ে পানি পড়তেছে বা মাথা দিয়ে গরম ভাব উঠতেছে যে এই এই আর পড়বো না, করিয়া যাওয়া উচিত ছিল, বার কাউন্সিলে আজে বাজে গালিগালাজ করতেছে, এটা হলো সুরতহাল। বুঝলেন? আর পোস্টমর্টেম কোনটা? পোস্টমর্টেম হলো তদন্ত করে মানে দেখা গেল যে পড়ালেখার ঘাটতি ছিল বা বাংলাদেশ বার কাউন্সিলে দুর্নীতি ছিল বা ওই পরীক্ষার দিন ঠিকঠাক মতো লিখতে পারে নাই, এই কারণে পাশ করা হয় নাই, এটা হলো কি পোস্টমর্টেম। তাহলে প্রাথমিকভাবে যেটা তাৎক্ষণিক দেখা যাচ্ছে এটা কি সুরতহাল। হ্যাঁ। আর ডাক্তার যেটা করতেছে যে আসলেই সে অমুক জায়গায় আঘাত পাইছে কিনা, কি কোন আঘাতে তার মারা গেল, এটা হলো কি পোস্টমর্টেম। এরপরেও যদি মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হয় তাহলে লাশটি নিকটতম সিভিল সার্জন বা সরকার কর্তৃক নিযুক্ত অন্য কোনো যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের নিকট প্রেরণ করবেন। সিভিল সার্জন পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করবেন। এই সকল রিপোর্ট বিবেচনায় নিয়ে এবং পারিপার্শ্বিক অন্য সকল বিষয় বিবেচনা নিয়ে পুলিশ যদি মনে করেন এটি দুর্ঘটনা বা আত্মহত্যা নয় বরং নরহত্যা বা খুন জাতীয় অন্য কোনো অপরাধ, তখন এফআইআর করতে পারে। বুঝছেন? তাহলে সহজভাবে বলা যায় সবকিছু। কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেল বোধহয় নাকি? আগের উইকে আমার শেষ পরের অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। তো এভাবে একটি ইউডি মামলা এফআইআর হিসেবে গণ্য হয়। এরপরে দেখেন যে অপমৃত্যু হয়েছে এমন লাশের ক্ষেত্রে কোন কোন বিষয় দেখলে মূলত পুলিশ ধরে নেবেন যে এটি নরহত্যাজনিত অপরাধ: শরীরে আঘাত, জখম, দাগ ইত্যাদি, গলায় রশির দাগ, মুখে লালা বের হওয়া ইত্যাদি, এইগুলা দেখলে সাধারণত ধরে নেবেন অপমৃত্যু হয়েছে। এমন ক্ষেত্রে কোন বিষয় দেখলে পুলিশ ধরে নেবেন যে এটা নরহত্যাজনিত অপরাধ? শরীরে আঘাত আছে। শরীরে আঘাত থাকলে তো তাহলে এটা অপমৃত্যু না, অবশ্যই না। লাইন বুঝেন, আপনি যদি গলায় দড়ি নেয় তাহলে তো তার গলায় জখম থাকবে, শরীরে অন্য কোনো জায়গায় জখম আঘাত থাকবে না নাই, তার মানে এটা অপমৃত্যু না, না সেটা বলছে। তো গলায় রশির দাগ, মুখে লালা বেরোয়া ইত্যাদি ঘটনার সাথে মিললে যদি মনে হয় যে আচ্ছা ধরেন একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে দাবি করা হচ্ছে, তা কিন্তু তার গলায় রশির দাগ আছে, তার মানে কি বোঝা যাচ্ছে এই জায়গায় ঘাপলা আছে আছে। তো সে সড়ক দুর্ঘটনায় মারা গেলেও এ জায়গায় গলায় রশিদ দাগ তো থাকার কথা না। এইগুলা আর কি যেগুলোর সাথে যা মেলে না, মানে যে জায়গায় সন্দেহের উদ্রেক সৃষ্টি করে সেখানেই ধরে নিতে হবে যে এটা অপমৃত্যু না। কেস রেফারেন্স দেখেন, 6 MLR AD 170 প্রকাশিত একটি মামলায় দেখা যায় যে মৃত মেয়েটির বাবা পুলিশকে সংবাদ দেয় যে তার মেয়ে বিষ পান করে মারা গেছে। সংবাদ দিছে কে? বাবা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় যে মেয়েটির গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে এবং তখন পুলিশ ঘটনাটি হত্যা মামলা মর্মে এফআইআর দাখিল করে। এই মামলাতে একটি আত্মহত্যার মামলা এই মামলাতে একটি আত্মহত্যার মামলা যা ইউডি মামলা হিসেবে ছিল, কিন্তু পরবর্তীতে সেটা কিসে রূপান্তরিত হয়? এফআইআর এ রূপান্তরিত হয়। সুতরাং বলা যায় অপমৃত্যু বা ইউডি কেস তখনই জিআর মামলা বা এফআইআর এ রূপান্তরিত হয় যখন তদন্তে দেখা যায় মৃত্যুর পেছনে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন হত্যা, আঘাত, ষড়যন্ত্র বা অন্য কোনো ফৌজদারি অপরাধের কি রয়েছে? আলামত রয়েছে।
তো এই হলো কথা, যে একটা ইউডি কেস বা একটা ইউডি মামলা কখন এফআইআর এ রূপান্তরিত হয়। তাহলে আবির সাহেব বলেন তো, ইউডি কেস বা ইউডি অপমৃত্যুর মামলা, এটা তদন্ত করে কত ধারায়? 174 ধারায়। কে করে? পুলিশ করে, ধরে ধরে নিলাম। আচ্ছা, অপমৃত্যুর মামলা কখন রূপান্তরিত হয় বলেন তো ভাই? একটুটা অপমৃত হয় নাই বা কোনো সন্দেহমূলক কোনো একটা দেহের আঘাত বা কোনো একটা বাহ্যিক কোনো একটা দিক বিবেচনা করে যদি দেখে যে এটা অপমৃত্যু হয় না, তখন এটা এফআইআর করে নিতে হয়। আচ্ছা, আমরা এই যে যে প্রশ্নটা পড়লাম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। যতটুকু পড়লাম এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? এফআইআর, জিডি এবং ইউডি কেস নিয়ে অনলাইন অফলাইনে যারা আছেন, আপনাদের এই মুহূর্তে কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। আরিফ সাহেব? বুঝতে পারছি স্যার, প্রশ্ন নাই স্যার। ওকে, অন্য কেউ? শাহনেয়াজ সাহেব, লিখছিলেন এটা এটা পরীক্ষায়? হুম, লিখছি। জি, তা এখন তো বলবেন ভাই। ইউডি কেস কখন এফআইআর হয় আর এফআইআর কেস কখন ইউডি হয়, এরকম হইতে পারে। হ্যাঁ, এফআইআর কেস ইউডি ইউডি হবে, তাই হতে পারে। প্রথমটা ঠিক ছিল। কিভাবে হতে পারে বলেন? হতে পারে স্যার, থানায় গেছে, থানায় যায় বললো যে মারা গেছে। হ্যাঁ, হতে পারে। যদি এইভাবে বলেন যে এফআইআর তদন্ত তদন্ত করে পুলিশ রিপোর্ট জমা দিছে, পুলিশ রিপোর্ট জমা দিয়েছে এবং ওই জায়গায় দেখা গেলো যে এরকম কোনো এফআরটিটা, আপনারা যেটা বলেন এফআরটি যে মারা গেছে সত্য, কিন্তু কোনো আসামিরা এই জায়গায় জড়িত না, তাহলে জানা গেল যে পরবর্তীতে প্রকাশিত হলো যে এটা কি হয়েছে, এটা অপমৃত্যু ইউডি কেস হয়েছে, আত্মহত্যাই করছে, এই জায়গায় কারো জড়িত, এই জায়গায় আরিফ বিথিকা কেউ জড়িত নাই। না। বুঝলেন কোটে। আমার বাবা মনে হয় এরকম একটা ঘটনা আছে। বলে নাই না, হ্যাঁ, আমার বাবার বিথিকা তো, বিথিকা বিশ্বাস, অনলাইন অফলাইনে বিথিকা আরিফ সবাই পরিচিত। বিথিকা কেন ল পড়তে আসছে এটা আপনারা অনেকে জানেন না। ওনার বাবা মারা গেছে, আহ, ঘরের মধ্যে কয়েকদিন ছিল নাকি নাকি কয়দিন? 3 দিন। 3 দিন। উনি যখন খবর পেয়ে, পরবর্তীতে কোনো খোঁজ খবর নাই, ঘর যখন খোলা হলো দেখা গেল যে 3 দিনে লাশ ফুলে টুলে গেছে। দিনের দিন হয় হ্যাঁ, লাশ ফুলে টুলে গেছে। তো ওনাদের সন্দেহ হলো যে কেউ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। তো তখন থেকে হচ্ছে বিথিকা বিশ্বাস আসছে যে আমার উকিল হইতে হবে এই হত্যাকাণ্ডর, আমার বাবারে যারা মারছে তাদের। কিন্তু মজার মানে দুঃখজনক ব্যাপার হলো, আপনারা ওই মুহূর্তে কোনো মানে আপত্তি দেন নাই, অপমৃত্যুর মামলা হিসেবেই গণ্য হয়েছে। ওই জায়গায় ওই মুহূর্তে আপনার এফআইআর টেফআইআর করার কোনো চেষ্টা করেন নাই, কারো সন্দেহ টন্দেহ কি করছিলেন? আমি করছিলাম, কিন্তু উম, যারা আছে লিখিত কিছু হয়। যারা আছে তারা ওগুলো বলিস না বলিস না, কিন্তু আমি বলি হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু তখন আগে। তখন আমি আবার পুলিশ সামনে বলছিলাম যে আমি আজও কালো 20 বছর পরে হলেও আমি আমার বাবার মৃত্যুর রহস্য আমি জানবই। ঠিক আছে, তখন আমি বলছিলাম এই কথাটা। জানবেন। তখন তুই তো আইন নিয়ে পড়ছিস, তাই আবার এই কথা বলিস কেন? থাম এখন, আমার বলে হ্যাঁ কান্দে। তো যাই হোক, এখানে আমরা 6-এর ঘতে একটা প্রশ্ন আসছে, এবারই এসেছিল। এটা এটা একটু পড়ি, যে পি এর মৃতদেহ তার শয়ন কক্ষে পাওয়া যায়। পি ধরেন পল্টু, পল্টু এর মৃতদেহ কোথায় পাওয়া যায়? পল্টু এর শয়ন কক্ষে। না পবলু না, পল্টুই বলি। পল্টু এর কয়েকজন আত্মীয় এফআইআর দায়ের করে উল্লেখ করে যে পল্টুকে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতিকারী জানালার বাইরে থেকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে। তাহলে এফআইআর করছে পল্টুর কারা? আত্মীয়রা। পুলিশ তদন্তকালে উদ্ঘাটন করে যে পল্টু এর আত্মীয়রাই তাকে হত্যা করেছে। এখন পুলিশ আবার তদন্ত শেষে পাইছে যে যারা যারা এই যে এফআইআর করছে তারাই হলো আসল হত্যাকারী। পুলিশ পৃথক এফআইআর দায়ের করে। পুলিশ আবার এফআইআর করছে কি আরেকটা। এমত অবস্থায় দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অধীনে 161 ধারার জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সে মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখে উত্তর দিন। তো এই ফ্যাক্টটা আমাদের বুঝতে হবে। যারা অনলাইনে আছেন তাদের প্রথমে একটু শিখাই দেই যে এইগুলারে বলে ফ্যাক্ট বেসড কোশ্চেন বা সমস্যামূলক প্রশ্ন। সমস্যামূলক প্রশ্ন
আপনারা কে কিভাবে উত্তর দেন আমি জানি না, তবে আমি আপনাদের আজকে একটা টেকনিক শিখাবো। আমরা সমস্যামূলক প্রশ্ন 4টা ধাপে উত্তর করব: ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনানুগ পর্যালোচনা, আর একটা কি, সিদ্ধান্ত। সো ঘটনার বর্ণনা কতটুকু লিখবো এটা লেখার জন্য আমার প্রকৃতপক্ষে আলাদা করে কিছু জানার দরকার নাই। প্রশ্ন দেখেই আমি লিখতে পারবো ঘটনার বর্ণনা কতটুকু। এই যে দেখেন, ঘটনার প্রশ্নে যে যা যা জানতে চাইছে তার আগ পর্যন্ত হলো ঘটনার বর্ণনা। তার মানে পুলিশ পৃথক এফআইআর দায়ের করে, এমতাবস্থায় দ্বিতীয় এফআইআরটা কি নতুন এফআইআর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে 161 দ্বারা জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সেই মর্মে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক আইন উল্লেখে উত্তর দিন। তার মানে এই যে এফআইআর দায়ের করে শুরু থেকে, পি এর মৃতদেহ তার শয়নকক্ষে পাওয়া যায় থেকে এফআইআর দায়ের করে এই পর্যন্ত হবে কি, ঘটনার বর্ণনা। বুঝেন কিনা? এই যে দেখেন, তাই লেখা ঘটনার বর্ণনা। পি এর মৃতদেহ তার শয়নকক্ষে পাওয়া যায়। পি এর কয়েকজন আত্মীয় এফআইআর দায়ের করে উল্লেখ করে যে পি কেও কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতিকারী জানালা বাড়ি থেকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে। পুলিশ তদন্তকালে উদ্ঘাটন করে যে পি এর আত্মীয়রাই তাকে হত্যা করেছে। পুলিশ পৃথক এফআইআর দায়ের করে। এই পর্যন্ত হলো কি, ঘটনা বর্ণনা। থেকে যত সমস্যামূলক প্রশ্ন লিখবো ঘটনার বর্ণনা এভাবেই লিখবো। ঠিক আছে? তাহলে ঘটনার বর্ণনা লিখতে আমার কি আলাদা করে কিছু জানা লাগবে না। না? ঘটনার বর্ণনা কিভাবে লিখবো, প্রশ্ন দিকেই লেখা যায়। এখন বিচার্য বিষয় কতটুকু লিখবো, ওই যে মূল প্রশ্নে যতটুকু আমরা স্কিপ করে গেছি 2 লাইন, মনে আছে? মানে প্রশ্ন কি সেটাই হবে বিচার্য বিষয়। এই যে দেখেন, এমতাবস্থায় দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি তা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর অধীনে 161 দ্বারা জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সে মর্মে প্রাসঙ্গিক আইনের উল্লেখে উত্তর দিন না। আমি এগুলো উত্তর প্রদান করতে হবে বা আলোচনা করতে হবে। প্রশ্ন হলো আমার কাছে জানতে চাইছে, আর আমি বিচার্য বিষয় লিখবো যে আমার আলোচনা করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এইটুকু হবে কি, বিচার্য বিষয়। তাহলে আমরা এতটুকু শিখে ফেললাম যে একটা সমস্যামূলক প্রশ্ন লিখতে হলে প্রথম 2 ধাপ হলো ঘটনার বর্ণনা, তারপরে হলো কি, বিচার্য বিষয়। এই 2 অংশ লিখতে কোনো কি আলাদা করে কোনো কিছু জানা লাগবে আমার? এই 2 অংশ কোত্থেকে লেখা যাবে? প্রশ্নের মধ্যে থেকেই লেখা যাবে। ধন্যবাদ। এখন আমার যাবতীয় কথা, এই কথাগুলো আমি কোথায় লিখবো? আইনানুগ পর্যালোচনা। আইনানুগ পর্যালোচনায় ওখানে গিয়ে আমি লিখবো যে আসলেই কি, মানে কি বলছে। এখন আইনানুগ পর্যালোচনায় কি লিখবো তার আগে আমার কথা একটু শুনেন। আমাদের ফৌজদারি কার্যবিধিতে 154 বলেন, 55 বলেন, 56 বলেন, 57, 58, 59, 61, 62 এই জায়গায় শুধুমাত্র ফৌজদারি কার্যবিধিতে কোথাও সুনির্দিষ্টভাবে কিছু বলে নাই যে একই বিষয় নিয়ে 2 এফআইআর হলে কি হবে। তাহলে এটা কিভাবে বুঝবো কি হবে? এই সম্পর্কে বিস্তারিত বলা আছে কোথায়? কেস রেফারেন্সে, উচ্চ আদালতের নজিরে। তো উচ্চ আদালতের নজিরে কি বলছে আমি একটু বলি। উচ্চ আদালতের নজিরে বলছে, এই জায়গায় 2টা দিক আলোচনা করছে যে একই বিষয় নিয়ে যদি 2টা এফআইআর হয় তাহলে প্রথমটাই এফআইআর হবে, পরেরটা হবে 161। বিভিন্ন নজিরে বিভিন্ন রকম বলছে। আর অন্য নজিরে বলছে যে একই বিষয় নিয়ে 2টা এফআইআর হলে যদি দেখা যায় যে প্রথম এফআইআর এর ঘটনা আর দ্বিতীয় এফআইআর এর ঘটনা আলাদা, তাহলে দ্বিতীয়টাই এফআইআর হিসেবে কি হবে, গণ্য হবে। তো এখন এই ক্ষেত্রে কি হবে আমরা একটু পড়ি, তারপরে ব্যাখ্যা দিই। দেখেন, ফৌজদারি কার্যবিধির 154 ধারা ও পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি এর বিধি 243 একতে পাঠ করলে দেখা যায় যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সর্বপ্রথম যে তথ্য থানায় লিপিবদ্ধ করা হয় তাই এফআইআর, নাকি? এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে দেখা যায় আদালত কোনো মামলায় একাধিক তথ্যের ক্ষেত্রে লিপিবদ্ধকৃত যেই জিডির তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে সেই প্রথম তথ্যকেই এফআইআর হিসেবে কি করতে হয়, গণ্য করেছে। তদন্ত শুরু করার পর যে এফআইআর দায়ের করা হয়েছে তা এফআইআর নয়, বরং সেটা কি 161 ধারার অধীন বিবৃতি। এই কথাগুলো কোথায় বলা আছে? উচ্চ আদালতের নজিরে। তো মোহাম্মদ আলমগীর হোসেন বনাম রাষ্ট্র, মোহাম্মদ আলমগীর হোসেন বনাম রাষ্ট্র, কেউ বলেন না বিথিকা এটা কি জিয়ার মামলা না সিয়ার মামলা? রাষ্ট্র আছে তো তখন তো জিএর মামলা। রাষ্ট্র যেহেতু আছে সেহেতু এটা জিএর জিয়ার মামলা। মামলা। ধন্যবাদ, এই তো ধরতে পারতেন সাথে সাথে। আচ্ছা, মোহাম্মদ আলমগীর হোসেন বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে স্বাক্ষরবিহীন জিডি আগে হওয়ায় তা হত্যার ঘটনার প্রকৃত এফআইআর হিসেবে মর্যাদা পেয়েছে এবং পরবর্তীতে সংবাদদাতার ভিত্তিতে পুলিশের প্রাপ্ত তথ্যকে 161 ধারার অধীন বিবৃতি হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ প্রথমে জিডি হলেও
প্রথম যেহেতু ঘটনা ঘটছে পরে জানতে পারলো যে এটা আসলে এফআইআর হবে, তাহলে ওই জিডিটা কিসে রূপান্তরিত হয়েছে? এফআইআর। আর পরে যেটা এফআইআর করছে ওটা কি হবে? 161 ধারা জবানবন্দি। তবে উচ্চ আদালতের নজিরে উল্টাও লক্ষ্য করা যায়। দেখেন, উচ্চ আদালত সব সময় প্রথম তথ্যকে এফআইআর বা এজাহার বলে গণ্য করেনি। একটা মামলায় দেখা যায় প্রথম সংবাদ অস্পষ্ট ছিল, প্রথমে যে সংবাদটা দিছে এটা কি ছিল? অস্পষ্ট। দ্বিতীয় সংবাদ সত্য ছিল না। তৃতীয় সংবাদে আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। তাহলে কয়বার দিল সংবাদ? 3 বার। একবার, দুইবার, তিনবার। তাই এখানে তৃতীয়বার প্রাপ্ত সংবাদকে এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। তাহলে প্রথমবার যদি অস্পষ্ট থাকে, দ্বিতীয়বারও সঠিক তথ্য পাওয়া যায় নাই, বা তৃতীয়বারও যদি পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়, তাহলে তৃতীয়বারেরটাও কি হিসেবে গণ্য হতে পারে? এফআইআর হিসেবে গণ্য হতে পারে। শফিউল আজম দফাদার ও অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে, কোনো ঘটনা সম্পর্কে থানায় যে তথ্য প্রথমে দেওয়া হয়েছে তা অস্পষ্ট হলে এবং উক্ত তথ্যে যদি ঘটনায় প্রকৃত অপরাধ প্রকাশ না পায়, সেক্ষেত্রে দ্বিতীয় এফআইআর দায়ের করা যাবে। এখানে দ্বিতীয় এফআইআর কেই প্রকৃত এফআইআর হিসেবে বিবেচনা করা যাবে। তাহলে দ্বিতীয় এফআইআর হিসেবে বিবেচনা করতেছে কখন? যখন প্রথম এফআইআর কি নাই, পর্যাপ্ত বা সঠিক তথ্য নাই। পরিশেষে বলা যায়, আলোচ্য ঘটনায় দ্বিতীয় এফআইআর কে নতুন এফআইআর হিসেবে বিবেচনা করতে আইনত বৈধ হবে এবং ন্যায় বিচার কি হবে? নিশ্চিত হবে। মানে আমরা যে মাত্র যে পড়লাম, আত্মীয় স্বজনরা প্রথমে করছিল এফআইআর, আত্মীয় স্বজনরা বলছে পাড়া প্রতিবেশী বাড়িয়ে মারছে রড দিয়ে বাইরে থেকে, কিন্তু পুলিশ জানতে পারলো যে আসলে মারছে কারা? ওই আত্মীয় স্বজনই। তাহলে প্রথম এফআইআর এই জায়গা প্রকৃত তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই। তাহলে এই জায়গায় আমরা আসলে পরীক্ষার খাতায় যখন লিখবো, তখন কখনোই আপনি লেখা যাবে না যে দ্বিতীয়টাই এফআইআর হবে বা প্রথমটাই এফআইআর হবে। আমরা এফআইআর হবে কি হবে না, এটা কে নির্ধারণ করে বলেন তো? কে নির্ধারণ করে? আদালত। সো আমার আদালতের কাছে আপনি যদি বলেন আমার জামিন দেওয়াই লাগবে, দেন, কিন্তু নাই খবর আছে এইভাবে কি সাবমিশন দেওয়া যাবে? না। সো আমি এমন ভাবে সাবমিশন দিচ্ছি যে এটাই হওয়া উচিত। ঠিক আছে? তাহলে এই জায়গায় যে ঘটনাটা, সেই ঘটনার আলোকে বলা যায় যে যেহেতু প্রথম ঘটনার সময় প্রকৃত তথ্য, মানে প্রথম এফআইআর এর সময় সব তথ্য কিন্তু ঠিকঠাক ভাবে প্রতিফলিত হয় নাই, তো এই জায়গায় কোনটা হওয়া উচিত? দ্বিতীয়টাই হওয়া উচিত বলে কি হয়? হওয়া উচিত সিদ্ধান্ত। সুতরাং আলোচ্য ঘটনায় দ্বিতীয় এফআইআরকে নতুন এফআইআর হিসেবে বিবেচনা করলে তা আইনত বৈধ হবে এবং ন্যায় বিচার কি হবে? নিশ্চিত হবে। এই যে বলে দিলাম ন্যায় বিচার নিশ্চিত হবে, কিন্তু তার মানে এই না যে দ্বিতীয়টা আর এই বানাইতে হবে। কোনটা গণ্য করবে কি করবে না, এটা কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। তাহলে একটা বিষয় খেয়াল করবেন যে উকিল সাহেবরা যখন কোনো মামলায় রেফারেন্স দেয় যে ওনার অমুক কাটিং এ জামিনের বিধান আছে, ওনার পক্ষে যেরকম 100টা মামলা আছে, ওই সেম গ্রাউন্ডে বিপক্ষেও কি 100টা মামলা আছে, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়ার মালিক কে? আদালত। হবে কি হবে না এটা সিদ্ধান্ত নিবে কে? আদালত। আর যদি কোথাও আইনে প্রকাশ্যভাবে বলা থাকতো, তাহলে আর আমার মামলার রেফারেন্স দেখানো লাগতো না। কারণ আইনের জিনিস আগে প্রাধান্য পাবে, ধারা প্রাধান্য পাবে নাকি কেস রেফারেন্স প্রাধান্য পাবে বলেন তো? অবশ্যই সবার আগে প্রাধান্য পাবে কে? ধারাতে নাই বলেই তো আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি যে এই রিলেটেড কিছু আছে নাকি, কিছু আছে নাকি। তো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার এই প্রশ্নটাই স্যার হুম, আমরা যেভাবে লিখছিলাম, ওই যে পরে যে এইটুক দিয়েছেন স্যার, এইটুকু আমরা লিখিনি। সমস্যা নাই। তবে প্রথম গ্রামে এই প্রশ্ন যদি কেউ লেখেন যে একই ঘটনা যেহেতু দ্বিতীয় দুইবার এফআইআর হয়েছে, তো এই জায়গায় উচ্চ আদালতের নজিরে আছে যে প্রথমটাই এফআইআর হবে, পরেরটা 161, এইভাবে লিখলেও ভুল হবে না। এইভাবে লিখছিলাম স্যার। বুঝছেন? এমন না যে আপনি মানে এটা লিখলে সঠিক আর ওইভাবে লিখলে সঠিক না। বিষয়টা যেটা দেখাতে হবে যে আপনি কোন ভাবে লিখছেন, কোন ভাবে যুক্তি প্রদর্শন করছেন। বুঝেন কিনা? আহ একই ঘটনা নিয়ে একজন ভিকটিম, একই ঘটনা নিয়ে উনি যদি 3 উকিলের কাছে যায় যে আমার এই ঘটনা ঘটে, আমার অমুক অমুক মারপিট করছে, 3জন উকিলের ড্রাফটিং কি এক হবে বলেন তো? 3জন উকিলের ড্রাফটিং কি হবে? 3 রকমের হবে। তাহলে সমস্যামূলক প্রশ্ন, তাই আপনি কি লিখলেন এটা ব্যাপার না, কিন্তু আপনি আপনার যুক্তিতে ঠিক আছে কিনা এইটুকুই আপনার দেখাতে হবে। এখন একেবারেই যদি যুক্তি দেন যে গরু আকাশে উঠতেছে, তাহলে তো হবে না। এই যুক্তির সাথে তো অবশ্যই আমার বাস্তবের একটা কি থাকতে হবে, মিল থাকতে হবে, নাইলে তো হবে না।
তো এখন দেখেন টেলিফোন কল কি এফআইআর হিসেবে গণ্য হতে পারে কিনা। টেলিফোন কল বিথিকা আবার বললেন না স্যার, টেলিফোন কল না হয়ে যদি মোবাইল কল হয়, যদি জুমে বলে। এই আলম ভাই কালকে আসছিলেন বোধ হয় না? আপনি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে নাই আমাদের? একজনে বললো যাবে আমি যাবো উনি আসছিল। ওরা বলতেছিলাম এই জায়গায় যে স্কুলে আজকে কোচিং আছে 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 আপনি আচ্ছা দেখেন, টেলিফোন কল কি এফআইআর হিসেবে গণ্য হতে পারে? হ্যাঁ, কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে টেলিফোনে প্রাপ্ত সংবাদ ও প্রাথমিক তথ্য, এ জায়গায় প্রথম হয়ে গেছে, প্রাথমিক তথ্য বিবরণ লেখেন, পাইছেন? প্রাথমিক পাইছেন কিনা? সংবাদ ও প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে কি গণ্য হতে পারে। তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো কি কি আমরা একটু পড়ে ফেলি, দেখেন। এই তপন সাহেব, আপনি মিউট করেন। আমলযোগ্য অপরাধের তথ্য, টেলিফোনে দেওয়া তথ্যটি অবশ্যই একটি আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল, অর্থাৎ গুরুতর অপরাধের সঙ্গে সম্পর্কিত হতে হবে, যেটির জন্য পুলিশ পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারে। তাহলে টেলিফোনে যদি আপনি তথ্য দেন, ওই তথ্যটা অবশ্যই কোন অপরাধ হবে? আমলযোগ্য। তারপরে দেখেন সুনির্দিষ্ট তথ্য, ফোন কলটি ক্রিপ্টিক বা অস্পষ্ট হওয়া চলবে না। ঘটনার তারিখ, সময়, স্থান বা অপরাধের প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য বিবরণ থাকতে হবে। আপনি যে বলেন অমুক জায়গায় মারামারি হচ্ছে, শুধু এইটুক কিন্তু সুস্পষ্ট না। অমুক জায়গায় কে কারে মারতেছে, তুমি কেডা, মানে তুমি যে ফোন দিলা তোমার নাম পরিচয়ও কি এই জায়গায় দিতে হবে, তাহলেই হতে পারে। তারপরে দেখেন রেকর্ডিং এবং স্বাক্ষর, ফৌজদারি কার্যবিধি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা সিআরপিসির 154 ধারার বিধান অনুযায়ী মৌখিকভাবে প্রাপ্ত অভিযোগ থানায় লিখতে হয় এবং তথ্যদাতাকে কি পড়ে শোনাতে হয়। যদি টেলিফোনে তথ্য দেওয়া হয় তবে পুলিশ অফিসারকে অবশ্যই তথ্যটি লিপিবদ্ধ করতে হবে এবং তথ্যদাতার পরে থানায় এসে তাতে স্বাক্ষর করতে কি করবে, অনুরোধ করতে হবে। অবশ্যই সে লিখলো, বাট বলতে হবে যে আপনি অবশ্যই এই যে আপনার তথ্যটা লেখা হলো, আপনি অবশ্যই থানায় এসে কি করে যাবেন, স্বাক্ষর করে যাবেন। চলে আসে তথ্যদাতার পরিচয়। যদি তথ্যদাতা পরিচয় দিতে অস্বীকার করেন বা পরে স্বাক্ষর করতে না আসেন, তবে পুলিশ অফিসার নিজেই সেই তথ্যের ভিত্তিতে এফআইআর দায়ের করতে পারেন তথ্যদাতার কলামে নিজের নাম লিখে। যদি পরিচয় দিতে কি করে, অস্বীকার করে বা পরে স্বাক্ষর দিতে না আসেন, তাহলে যে পুলিশ অফিসার এটা লিখলেন তিনিই তো এটা জানলেন, তিনি এই জায়গায় এফআইআরকারী হিসেবে স্বাক্ষর করবেন। বুঝেন নাই আরিফ সাহেব? তাহলে ফোন কল কি এফআইআর হিসেবে গণ্য হতে পারে? অবশ্যই পারে, আবার পারে না। পারে না, সেটা হলো কিন্তু আমল অর্জন করে। হ্যাঁ, পারে আবার পারে না। পুলিশের নাম লিখতে হবে না, মানে যে লিখছে তথ্যটা। আরে না, আমি আপনি বোঝেন না। এই ইসমাইল, কেবল আপনার কথা মনে করতেছিলাম যে দীর্ঘদিন আপনারা দেখিনি, আমি ভাবছি আপনি বোধহয় আশা ছেড়ে দিছেন। আর আপনাদের সাথে এই জায়গায়, এই শুনেন, অফ ক্যামেরাই বলি, ওয়েট। এই বিথিকা, তাহলে এতক্ষণ ধরে কি বললাম বলেন? একই বিষয় নিয়ে দুইটা যদি এফআইআর হয় কোনটা প্রাধান্য পাবে বলেন? এফআইআরটা হলো দ্বিতীয়টা স্যার, এটা বললাম। আমি আপনার হিন্টস দেই, কখনো প্রথমটাও প্রাধান্য পাবে, কখনো দ্বিতীয়টাও প্রাধান্য পাবে। কোন কোন পরিস্থিতিতে কোনটা বলেন, এটা বোঝায় বলেন। আরিফ সাহেব, কোন প্রশ্ন স্যার? লাস্ট এটা না প্রথম? জিজ্ঞেস করছি যে একই বিষয় নিয়ে যদি দুইটা এফআইআর হয় তাহলে কোনটা এফআইআর হিসেবে গণ্য হবে, এটা হলো প্রশ্ন। তাহলে 160 হবে। 161 কেমনে হইলো? আমি তো বললাম যে দুইটা এফআইআর হয়েছে, প্রাধান্য পাবে কোনটা? গণেশ সাহেব, আচ্ছা আবির বলেন, আবির বলেন। তো যদি স্যার প্রথম এফআইআর যদি প্রকৃত সত্য বা পূর্ণাঙ্গ সত্যটা যদি মানে অস্পষ্ট থাকে এবং পরবর্তীতে যদি দ্বিতীয় এফআইআর করা হয়, সেই এফআইআর যদি ঘটনার সত্যতা সত্যতা থাকে তাহলে দ্বিতীয়টা প্রাধান্য পাবে, আর প্রথমটাই ঠিকঠাক আছে
পরেরটাও দেখা গেল ঠিকঠাক আছে, তাহলে প্রাধান্য পাবে কোনটা? প্রথমটা। বুঝতে পারছেন? ওই যে একটা নজির মাত্র বললাম না, জানে এফআর হয়েছে মোট কয়টা? 3টা। প্রথমটাও অস্পষ্ট, দ্বিতীয়টাও অস্পষ্ট, তাহলে প্রাধান্য পাবে কোনটা? তৃতীয়টা। রতিন সাহেব, টেলিফোন কলে সংবাদ দিলে এফআইআর হবে কিনা? টেলিফোন কলে যদি সংবাদ দেয় তাহলে সুনির্দিষ্ট ভাবে দিতে হবে, কোথায় ঘটনা ঘটছে, কে দিছে, তার তথ্য পূর্ণাঙ্গ ভাবে দিতে হবে। হুম। যদি না দেয় এবং তাকে থানার কর্মকর্তা বা কর্মকর্তা আসতে বলবে না, সে স্বাক্ষর করতে বলবে। হুম। যদি সে না আসে এবং স্বাক্ষর না করে তাহলে ওটা এফআইআর বন্ধ হবে না। তখন থানার কর্মকর্তা কি করবে, নিজে এফআইআর করবে, করে নিজে ওইখানে স্বাক্ষর করে ধন্যবাদ। মোহিত মোল্লা, আপনি আপনি কে? মোহিত মোল্লা সাহেব কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে? চুয়াডাঙ্গা নাকি? তাহার মহিদুল, ওই নাম এডিট করতে খেয়াল নাই, ওই ডাক নাম তো তাই। আচ্ছা, মহিদুল সাহেব। আচ্ছা, আর আর শফিক সাহেব তো বোধহয় হেমায়তপুর নাকি? এই নাজনীন, ভালো আছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা 7 নম্বর প্রশ্নে আসি। দেখেন, 7 নম্বর প্রশ্ন যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন আলোচনা করুন। একবার এসেছিল 2020 সালের পরীক্ষায় যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, সবাই না বুঝে 154 ধারা লিখে দিয়ে চলে আসছে। বাট অ্যাকচুয়ালি 154 ধারা না, 154 ধারা তো যখন আমলযোগ্য অপরাধ ঘটে গেছে তখন এফআইআর হিসেবে রেকর্ড করছে, কিন্তু প্রশ্ন বলছে যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে। প্রতিরোধ মানে কি? যাতে এটা না ঘটে। প্রতিরোধ মানে হলো ঘটনা যাতে না ঘটে। তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে এই সম্পর্কে বলছে সাতের মানে এই সম্পর্কে বলছে ফৌজদারি কার্যবিধির 149 থেকে 153। কত বলেন? 149 থেকে 153। এটা হলো প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ, মানে পুলিশ কোনো আমলযোগ্য অপরাধ যাতে না ঘটে সেই মর্মে কি কি করতে পারে এই সম্পর্কে বলা হচ্ছে 149 থেকে 153। সো প্রথমে আমরা চলে আসি কি কি করতে পারে, দেখি আসেন। 7 ক। এখন কিন্তু ওই যে প্রশ্ন আরেকবার দেওয়া আছে নতুন, আগে শুধু ক দেওয়া থাকতো, যে পরে আবার আপনাদের দেখা লাগতো যে কতে কি আছে। এই যে দেখেন সুবিধার্থে যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে আলোচনা পাইছেন? আচ্ছা, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন তা ফৌজদারি কার্যবিধি 1898 149 থেকে 153 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। প্রথমে ধারা আসে 149, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারেন এবং আমলযোগ্য অপরাধের অনুষ্ঠান তিনি তার সাধ্যমতো প্রতিরোধ করবেন। এখন তার আগে যদি বলি যে আমলযোগ্য অপরাধ কি, আশরাফুল সাহেব, আমলযোগ্য অপরাধ কি? স্যার, আমলযোগ্য অপরাধ বলতে সেই অপরাধকে বোঝায় যে অপরাধ মানে অপরাধ ঘটলে হ্যাঁ। পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই হুম। গ্রেপ্তার করতে পারে, সেটাই হচ্ছে আমলযোগ্য। কোথায় আছে এটা? কোথায় বলা আছে? যে আমলযোগ্য অপরাধ 154 স্যার। না, আমলযোগ্য অপরাধ ওই যে কোন দ্বিতীয় তফসিলে তৃতীয় দ্বিতীয় কলাম। দ্বিতীয় তফসিলে তৃতীয় কলামে ধারা বলা আছে যে অমুক অমুক ধারার অপরাধ হলো আমলযোগ্য আর অমুক অমুক ধারার অপরাধ হলো আমল অযোগ্য। অযোগ্য। ঠিক আছে, তাহলে 149-এ বলতেছে যে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধে তার সাধ্যমতো কি করবে? চেষ্টা করবে। কেস রেফারেন্স দেখেন। অপরাধের আশঙ্কা দেখা গেলেই তবেই পুলিশ অফিসারের পদক্ষেপ গ্রহণের ক্ষমতা উদ্ভব হয়। একজন লোক, আন্ডারলাইন করবেন, কাঁধে করে কুড়াল নিয়ে যাচ্ছে, ওই কুড়াল নিয়ে সে শত্রুকে আঘাত করবে, ওই ওসিলায় পুলিশ সেই কুড়াল কেড়ে নিতে পারে। একজন কাঠুরিয়া যার কাজ হচ্ছে কুড়াল নিয়ে, পুলিশ যদি বলে যে তারে গ্রেফতার করলে হবে? হবে না। কিন্তু যার যৌক্তিক কারণ নাই কুড়াল নিয়ে যাওয়ার জন্য, তার ক্ষেত্রে কিন্তু গ্রেফতার করতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে বাংলাদেশ বার কাউন্সিল ভবনের সামনে দেখা গেলো যে আপনাদের শিক্ষানবিশ কয়জনের ঘাড়ে কুড়াল। এখন যদি বলেন যে আমরা হাইকোর্টে গাছ কাটতে আসছি, আমরা কাঠুরিয়া, তাহলে কিন্তু এটা যৌক্তিক উত্তর হলো না। তাই এটা প্রতিরোধের জন্য পুলিশ যথাসাধ্য কি করবে? চেষ্টা করবে। ধারা 150 দেখেন,
আমি আপনাদের আপনারা এখানে অনেকে আছেন যারা একবার প্রিলিতে রেজাল্ট আসছে আবার ধৈর্য ধরে আছেন, মানে মন খুব খারাপ, আমি আপনাদের মানসিক অবস্থা একটু হলেও অনুধাবন করতেছি। তো আসলে আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধারণ করেন, এই পৃথিবীতে ধৈর্যের উপরে কিছু নাই, আল্লাহ উত্তম প্রতিদান দিবেন, একটু ধৈর্য ধারণ করেন। আপনার ফলাফল ইতিবাচকই হবে, আপনি একটু ধৈর্য ধারণ করেন। দেখেন তো অনুরূপ অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ। অপরাধের ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ে খবর পেলে পুলিশ অফিসার সে খবর তার ঊর্ধ্বতন অফিসারের কাছে বা যে অফিসারের অপরাধ প্রতিরোধের অধিকার রাখেন তার কাছে পৌঁছে দিবেন। মানে যদি কখনো পুলিশ অফিসার ষড়যন্ত্রের কথা জানেন তাইলে উনি এটা কার কাছে জানাবেন? ঊর্ধ্বতন কর্মকর্তা। ঊর্ধ্বতন অফিসারের কাছে। ধারা 151 দেখেন, এটা ইম্পর্টেন্ট। অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতার, এটা আমরা পড়ছি এর আগেই, ওই যে বিনা প্রণয় গ্রেফতারের ক্ষেত্রে। কোন পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে এই অপরাধ সংগঠন অন্যভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেন্ট ব্যতীতই ষড়যন্ত্রকারী ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। এটার অর্থ কি? পুলিশ অফিসার যদি নিশ্চিত হয় যে ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষই হেলমেট নিয়ে আসছে, দুইজনের কাছেই অস্ত্র আছে, এই মুহূর্তে যদি গ্রেফতার করা না হয় তাহলে মারামারি অবশ্যই বেঁধে যাবে, এবং তাহলে পুলিশ কি করতে পারে? গ্রেফতার করতে পারে বিনা পরোয়ানায়। যে গ্রেফতার না করলে মানে অপরাধ অবশ্যই ঘটে যাচ্ছে, এই পরিস্থিতিতে বিনা পরোয়ানায় গ্রেফতার করবে কত ধারায়? 151। ব্যাখ্যা দেখেন, এই ধারার উদ্দেশ্য হচ্ছে গুরুতর পরিস্থিতিতে অপরাধ প্রতিরোধের জন্য পুলিশকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা প্রদান। যেখানে অবস্থা গুরুতর নয় সেখানে এই অধিকার প্রয়োগ করা যাবে না। বুঝছেন? তারপরে আমরা চলে আসি ধারা 152, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। সরকারি সম্পত্তি আমাদের চারপাশে কি আছে? দু একটা নাম বলেন তো আপনারা, যে স্যার এইগুলো সরকারি সম্পত্তি। এই যে আপনার বাড়ির সামনে রোডটা সরকারি সম্পত্তি, স্যার। রাস্তা সরকারি সম্পত্তি, তারপর রেল লাইন সরকারি সম্পত্তি নাকি? বিভিন্ন জায়গাতে যে আমাদের যে লঞ্চ টার্মিনাল, এগুলো কি সরকারি সম্পত্তি? পার্ক সরকারি সম্পত্তি। তাহলে এইসব জায়গায় যদি কোনো ক্ষয়ক্ষতি ঘটে, মেট্রো রেল সরকারি সম্পত্তি, যদি কোনো ক্ষয়ক্ষতি ঘটে তাহলে অবশ্যই পুলিশের অধিকার আছে সেটা কি করার? প্রতিরোধ করার। এটা 152-তে বলেছে যে বাংলাদেশের অনেক স্থানে সরকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি যেমন জমি জমা, গাড়ি বাড়ি, মালপত্র আছে। বাংলাদেশের অনেক স্থানে নৌপথে জনকল্যাণের জন্য সরকারি চিহ্ন দেওয়া আছে। এসবের অপসারণের চেষ্টা যদি কোনো পুলিশ অফিসার দেখতে পান তাহলে তিনি কি করার চেষ্টা করবেন? বন্ধ করার চেষ্টা করবেন। ধারা 153, ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। বাটখারা নিক্তি। আমি আবারও বলি, 153, 149 থেকে 153 যত ক্ষমতা আছে সব ক্ষমতা কার? পুলিশের। এই জায়গায় ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো বিধিবিধান নাই, এটা যা আছে সবকিছু হচ্ছে পুলিশের। আচ্ছা, ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তি প্রভৃতি থানার ভারপ্রাপ্ত অফিসার তার থানা সীমার মধ্যে পরীক্ষা করার অধিকার রাখেন। কে অধিকার রাখেন? ভারপ্রাপ্ত অফিসার। ভারপ্রাপ্ত অফিসার কে? অফিসার ইন চার্জ। পরীক্ষা তার তার এখতিয়ারের মধ্যে। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার কোন কোনগুলো পরীক্ষা করতে পারে? যেগুলো গোপালগঞ্জ থানার মধ্যে পড়ে। তিনি যদি মনে করেন ওইগুলো খাঁটি নয় তাহলে তিনি ওইগুলো আটক করতে পারেন এবং সঙ্গে সঙ্গে অধিক্ষেত্র সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট আটকের সংবাদ দিবেন। আটক করবে কিন্তু মানুষকে না, আটক করবে কি? এই যে বাটখারা, নিক্তি, যেগুলারে আমরা বাটখারা কি বলি? পরিয়ান নাকি? পরিয়ান না, আমরা লোকালি কি বলি? পরিয়ান। যদিও বর্তমানে পরিয়ান খুব বেশি দেখা যায় না, কারণ সব জায়গায় এখন ডিজিটাল স্কেল এসে গেছে। ব্যাখ্যা দেখেন, দীর্ঘদিনের ব্যবহারের ফলে বাটখারা ক্ষয় হয়ে যেতে পারে, বা সেই ক্ষয় যদি খুব সামান্য হয় তাহলে বাটখারাকে খাঁটি নয় এমন বাটখারা বলা যাবে না। দীর্ঘদিন একটা জিনিস ব্যবহার করার ফলে অনেক জিনিসের ক্ষয় হয়ে যায়। ঝালমুড়িয়ালা দেখবেন যে কাঠে মরিচ পেঁয়াজ সালাদ কাটে, কাটতে 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 গর্ত হয়ে গেছে। তারপরে ল্যাপটপের প্যাডেও যখন আপনি টাচ প্যাডে যখন ব্যবহার করতেছেন একটা সময় এই জায়গাও তেলতেলে হয়ে যায়। এইগুলারে বলা যাবে না। বাট যদি একেবারেই গুরুতর চেঞ্জ হয়, যে একেবারেই এমন চেঞ্জ হয়েছে যে 1 কেজির মধ্যে আধা কেজি নাই, তাহলে এটা ধরে নিতে হবে ইন্টেনশনালি। কিন্তু 1 কেজির মধ্যে দেখা গেল 2-3 গ্রাম নাই, 5 গ্রাম নাই, এটা ইন্টেনশনালি না। নিক্তি কি স্যার? নিত্য পরিমাপ করে।
দাঁড়িপাল্লা হলো নিক্তি। দাঁড়িয়ে নতুন দেখছেন আচ্ছা, দাঁড়িপাল্লা আর নিক্তি যদি বলেন, সাধারণত সূক্ষ্ম জিনিস মাপার জন্য নিক্তি ব্যবহৃত হয়। এই যে স্বর্ণের দোকানে গেলে দেখবেন যে নিক্তি, বুঝছেন? আমার ঘুম ধরতেছে না সূক্ষ্ম জিনিস 30,000 টাকা তো না খরচ করি না, তুই যদি এই কথা কইস। মাহবুব সাহেব, শুনে ফেললাম সব 30,000-এর গল্প। সাত তো তাহলে আমরা কি কি মনে রাখবো দেখেন, আমলযোগ্য অপরাধের প্রতিরোধে যথেষ্ট চেষ্টা করবে 100 কত 49, থেকে ষড়যন্ত্র সম্পর্কে তথ্য জানলে কর্মকর্তারা জানাবে কত 150 50, প্রতিরোধের জন্য গ্রেফতার করবে কত 151 151, স্থাবর সম্পত্তির ক্ষতিসাধন প্রতিরোধ কত 152 152, সরকারি সম্পত্তি, সরি এটা স্থাবর অস্থাবর যাই কিছুই হতে পারে, আর ওজন পরিমাপের সরঞ্জাম পরীক্ষা এগুলোর ক্ষেত্রে কত 153। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আগামীকাল 3টায় আছে, চলে আসেন। আগামীকাল বৃহস্পতিবার না, বৃহস্পতিবার 3টায় আছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আমি অনলাইনে আপনাদের নোট দিয়ে দিব, যারা যারা অ্যাডমিট হয়েছেন বা অফলাইনে যারা যারা নোট পেতে চান, যারা যারা ইয়ে করছেন আমি পাঠিয়ে দিব। আপনারা শুক্রবারের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।